আপনারা সকলে জানেন যে আমাদের এখানে চট্টগ্রাম মহানগরের বিশেষ করে সিএমপি আমাদের উত্তর ডিভিশনের 4টা থানায় বিশেষ করে সন্ত্রাস সৃষ্টিকারী এক দুর্ধর্ষ সন্ত্রাসী, যাকে চট্টগ্রাম মহানগরী শুধু বললে একটা আন্ডারস্টেটমেন্ট হবে। এটা আমি মনে করি আপনার চট্টগ্রাম জেলা সহ চট্টগ্রাম মহানগরের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, যার নাম পরিচিত অলসো নোন এজ আপনার বুড়ির নাতি সাজ্জাদ। তো সে এই চট্টগ্রাম জেলার রাউজান, রাঙ্গুনিয়া এবং আপনার চট্টগ্রাম মহানগরীর আমাদের আপনার বায়েজিদ, চাঁদগাঁও, পাঁচলাইশ এবং কুলসি এলাকায় ত্রাস সৃষ্টিকারী আসামি, যাকে বহুদিন ধরে আমি জয়েন করার পর থেকে যাকে আমরা পার্সিউ করছি। আমি এখানে জয়েন করার আগে অগস্ট মাসে সে এখানে একটা ডাবল মার্ডারের ঘটনা ঘটে। এটা বায়েজিদ থানা, তারপরে আমি জয়েন করার পরে সে এখানে চাঁদগাঁও থানায় আরেকটা হত্যাকাণ্ড করে এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে সে সব কয়টা লোক সে সহ অস্ত্র নিয়ে সে চাঁদাবাজি করছে। বিল্ডিং কনস্ট্রাকশন কোথায় হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, কোথায় দোকান হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, শপিং সেন্টারে চাঁদাবাজি হচ্ছে এবং জুট ব্যবসা। চট্টগ্রাম যে আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে আছে, যে বায়েজিদ, চাঁদগাঁও, মোহরা কেন্দ্রিক যে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে, জুট ব্যবসা, এই পুরা নিয়ন্ত্রণ তার যে গডফাদার, আমাদের কাছে এই পর্যন্ত যে খবর আছে, দুবাই প্রবাসী আরেক সাজ্জাদ আছে, বড় সাজ্জাদ, সেও চিটংয়ের লোক। এই দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম নর্থ ডিভিশন কেন্দ্রিক তার কর্মকাণ্ড ছিল। তো আমরা বেশ কয়েকবার তাকে গ্রেফতার করার চেষ্টা করেছি। মাঝখানে একবার বায়েজিদ এলাকায় তাকে গ্রেফতার করার অভিযান পরিচালনা করা হয়। আমাদের তৎকালীন ডিসি নর্থ, বর্তমানে ডিসি হেডকোয়ার্টার জনাব ফয়সাল, সেই অপারেশন এবং এই যে এখানে এডিসি নর্থ আছে জাহাঙ্গীর, তারা এই দুজন সহ তাদের আমাদের সংশ্লিষ্ট ওসিরা সহ সেখানে রেড করে এবং এত বড় দুর্ধর্ষ সে সন্ত্রাসী, সে 5 তলার ছাদ থেকে আরেক ছাদে জাম্প করে সে চলে গেছে গুলি করে। আবার এখানে আবার এক দারোয়ান আহত হয়েছে, আমার যে সোর্স ছিল সেও আহত হয়েছে। এই ধরনের সন্ত্রাসী। পরবর্তীতে বায়েজিদ থানার বর্তমান ওসি সে এই সাজ্জাদকে ধরার যে আমাদের প্রচেষ্টা ছিল, সে প্রচেষ্টায় তার একটা বড় কন্ট্রিবিউশন ছিল। এটা জানার পরে এই সাজ্জাদ ভিডিওতে লাইভে এসে এই বায়েজিদ থানার ওসিকে প্রকাশ্য দিবালোকে সে লাঞ্ছিত করার হুমকি দেয়। এরপরে দেখলাম যে এনাফ ইজ এনাফ, এটা অনেক বার বেড়ে গিয়েছে, একে এখন দমাতে হবে। তখন আমি সিএমপি কমিশনার হিসেবে প্রেস বিজ্ঞপ্তি দিলাম যে একে ধরিয়ে দিতে পারলে, জীবিত অবস্থায় ধরিয়ে দিতে পারলে উত্তম অর্থ পুরস্কার দেওয়া হবে। এটাও প্রায় আজকে কতদিন, 3 মাস আগের কথা। তো আমাদের প্রচেষ্টা অব্যাহত ছিল। মাঝখানে পুলিশ হেডকোয়ার্টারের সাথে আমাদের একটা ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন ছিল। আমাদের ডিসি নর্থ, আমাদের এডিসি নর্থ, এদের সাথে পুলিশ হেডকোয়ার্টারের একটা ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন ছিল। পুলিশ হেডকোয়ার্টার ওকে ট্র্যাক ডাউন করার ক্ষেত্রে আমাদেরকে প্রভূত সহায়তা করেছে। আমাদের ডিসি নর্থ আমিনুল ইসলাম, সে একটা ট্রেনিং কোর্সে অলরেডি প্রায় 7 দিন ধরে ঢাকা অবস্থান করছে এবং পুলিশ হেডকোয়ার্টারের সাথে তার লিয়াজও ছিল এই লোকটাকে ধরার জন্য, সাজ্জাদকে ধরার জন্য। পুলিশ হেডকোয়ার্টারের কাছ থেকে এবং ম্যানুয়াল সোর্সে সে খবর পায় যে গতকাল রাত্রে 8টার দিকে এই যে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, সে তার স্ত্রীকে নিয়ে সে শপিং করতে গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং সিএমপির একটা টিমও ঢাকায় সে এনে রেখেছিল আগের থেকে, কারণ ইন্টেলিজেন্স ছিল যে এই লোকটা ঢাকায় এই সময় এখানে থাকতে পারে। সিএমপির একটা টিম আগের থেকে ওর সাথে ঢাকায় অবস্থান করছিল। যখন এটা ইনফরমেশন যখন কনফার্ম হয় যে না ঠিক আছে লোকেশন পিন পয়েন্টেড, তখনই তারা ওইখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেফতার করে আমাকে খবর দেয়। আমাকে এডিসি নর্থ আমাকে খবর দেয় স্যার গ্রেফতার হয়েছে। আমি অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অপস ডিএমপি তাকে জানাই। সে তারপরে ওই লোকাল যে থানা, তেজগাঁও থানা, সেখানে খবর দেয়। বাই দ্যাট টাইম তো ওই সাজ্জাদকে তো আমার সিএমপি টিম ডিসি নর্থের নেতৃত্বে ধরে ফেলেছে, গ্রেফতার করে রেখেছে। স্থানীয় যারা ছিলেন তারাও সাহায্য করেছে গ্রেফতার করে ধরে রাখার জন্য। তো আমি ডিএমপির অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অপস খবর জানাই। খবর জানানোর প্রায় 45 থেকে 50 মিনিট পরে সেখানে তেজগাঁও থানা থেকে একজন এএসআই যায় এবং ওই এএসআই সহায়তায়
ওই গ্রেফতারকৃত সাজ্জাদকে, যে সিএমপি যাকে গ্রেফতার করেছে ডিসি নর্থের নেতৃত্বে, এই গ্রেফতারকৃত সাজ্জাদকে ওই এএস এর সাথে করে নিয়ে আমরা ইয়েতে যাই, তেজগাঁও থানায় যাই, আমার টিম যায় ডিসি নর্থ, গিয়ে গ্রেফতার পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করে এবং তার বিরুদ্ধে কয়টা মামলা আছে? তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরী মিলিয়ে মোট 15টি মামলা বর্তমানে তদন্তাধীন আছে। জি বলো, হত্যা মামলা। আচ্ছা আমি বলি একটু লম্বা টাইম লিস্ট, তো সময় লাগে। ওই কাগজটা আপনাকে দিয়ে দেব আপনাদেরকে। আচ্ছা আমি একটা করে বলি, আপনার এই কাগজটা আপনাদেরকে দিয়ে দিব। এটা আমি দিয়ে দেব। সে গতকালকে আসলে পালানোর অবশ্যই পালানোর চেষ্টা করেছিল। সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে, কারণ আমার পুলিশের লোক যারা ছিল সিএমপি টিম, তো যাতে সিএমপির লোক, তার চিটাঙ্গের লোক, ও দেখে চিনে ফেলছে, পালানোর চেষ্টা করেছে। আমার সিএমপির লোকগুলো সাদা পোশাকে ছিল, তারা তাকে তবে চাপতে ধরে ফেলেছে। এই যে বললাম যে সে 5 তলার ছাদের উপর থেকে আরেক ছাদে জাম্প করে চলে গিয়েছে, গুলি করেছে, এই গুলিতে 2 লোক আহত হয়েছে, দারোয়ান এবং সিএমপির সোর্স এই বাইজিদ এলাকায়। হ্যাঁ, গতকালকে সে শপিং কমপ্লেক্সে ছিল এবং যেহেতু ঢাকায় ছিল, তার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে ঢাকা পর্যন্ত আমরা তার পিছিয়ে ধরা করবো না। সে এরকম একটা চিন্তা হয়তো করেছিল, সে নিরস্ত্র অবস্থায় ছিল, তার কাছে অস্ত্র ছিল। আপনাদের যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কি বলেছে, সে কেন এই পথে আসলো, তার ঘরে রাজনৈতিক পরিচয় আছে কিনা, সে প্রাথমিক। আমি আপনাকে বলি so far as CMP is concerned, there is no other identity of a criminal other than the fact that he is a criminal. এখানে অপরাধী এবং সন্ত্রাসী একটাই পরিচয়, সে অপরাধী, সে সন্ত্রাসী। তারপর দলীয় পারিবারিক কোনো পরিচয় পুলিশের কাছে নেই। কাজেই এই সমস্ত পারিবারিক বা দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা মোটেও বলতো না। সে যে অপরাধ করেছে, অপরাধ অনুযায়ী তার বিচার শাস্তি আমি নিশ্চিত করব। আর তদন্তে এবং তাকে জিজ্ঞাসাবাদে কি কি তথ্য পাওয়া গিয়েছে ওটি বলার সময় এখনো আসেনি, কারণ জিজ্ঞাসাবাদ এখন পর্যন্ত শুরুই করা যায়নি, কারণ কালকে রাত্রে, অনেক গভীর রাত্রে তাকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা আরো আসামি ধরবো, অস্ত্র শস্ত্র যা আছে সেগুলো উদ্ধার করবো, যথাসময় আপনাদেরকে সামনে সেগুলো আমরা উপস্থাপন করবো। অল্প বয়স, একদমই তরুণ। আসলে তার গুটির যোগটা কোথায় ছিল? আপনারা সিএমপিকেও দেখতে হয়েছে, আপনাদের কর্মীরা আহত হয়েছে। গুটির যোগটা কি ছিল? আপনি এক সাবজেক্ট দুবাই থেকে আসলে তাকে নিয়ন্ত্রণ করতে, নাকি অন্যান্য বলয়ে আসলে তার শক্তি সামর্থ্য বাড়িয়েছিল? সেগুলো তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জেনে, আমরা একদম অথেন্টিকেটেড নিউজ, আমাদের কাছে যে নিউজ আছে সেগুলো এখন অথেন্টিকেটেড না, সেগুলো আমরা অথেন্টিকেট করবো, তাকে জিজ্ঞাসাবাদ করে আরো পারিপার্শ্বিক সাক্ষী সাবর নিয়ে সেগুলো আমরা অথেন্টিকেট করবো, তারপরে আমরা আপনাদেরকে তথ্য দিতে পারবো। এখন যদি আমি বলি যে সে একটা পলিটিক্যাল পার্টির শেল্টারে ছিল, না জেনে বুঝে যদি আমি একটা কথা বলি, আমি যদি এটা সাবস্ট্যান্সিয়েট না করে বলি, তাহলে তো কথাটা ঠিক হবে না, ঠিক না? সামাজিক শুরু করে এলাকার মানুষের মধ্যে একটা পুলিশের প্রতি মানে ইয়ে চলে এসেছিল যে পুলিশ পিছিয়ে গেছে, পুলিশ মানে অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছে। এই যে এই ধরনের একটা উদ্ধারের পরে আপনারা পুলিশকে কিভাবে কামব্যাক হিসেবে দেখবেন, এটা একটু দেখতে পাবেন। এটা আপনি কিভাবে দেখেন সেটা বলেন। আমি দেখবো, কংগ্রেচুলেশন স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু বলবেন। এই সাবজেক্টের মূল ঘটনাটা হলো হাবিব খান এবং সাজ্জাদ, সিনিয়র সাজ্জাদ। তারা দুইজনে কিন্তু এদের ভিডিও কলের মাধ্যমে চট্টগ্রামে অন্তর্ভুক্ত 10টি টাকা থেকে প্রতি মাসে 20 লক্ষ 5 লক্ষ টাকা চাঁদা আদায় করে। শুধু বালুরমহল থেকে হাবিব খান এই সাজ্জাদের বালুরমহল গুলো কোথায়? এটা হলো ব্রিজ এবং খালুগড়ে, এবং ওখানে লেদার এবং স্টেবিলার আগুন দিয়ে একে পরিষেবা দিয়ে সাজ্জাদ গুলি করে গত 3 মাস আগে ভিডিও কল দিয়ে হাবিব খান এবং সাজ্জাদের সাথে কথা বলে দিয়ে প্রতি মাসে তাদের থেকে 1 লক্ষ টাকা করে চাঁদা দিচ্ছে। এই ধরনের অন্তর্ভুক্ত 10টা স্পট আছে। এই সাজ্জাদ তাদেরকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে চাঁদা আদায় করে দেয় এবং এটা মাফি হিসেবে বিচার করা হয়। এবং এই সাজ্জাদের আদি বৃত্তান্ত নেওয়ার জন্য ওই যে সিনিয়র সাজ্জাদ আদিব খানকে আওতায় আনবেন। অবশ্যই তাদেরকে আওতায় আনতে হবে।
এই হাবিব খান এবং সিনিয়র সাজ্জাদ দুজনের কেউ দেশে নাই, এরা দুবাইতে থাকে। হাবিব খান হলো প্যারিসে আছে, ওই তো দেশের বাইরে আছে। এবং সাজ্জাদ হলো দুবাইতে। আমরা এই যে আপনি যেটা বললেন এই তথ্যগুলো তার কাছ থেকে, এই গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য পুলিশ সদর দপ্তরকে অনুরোধ জানাবো। একদিন বছর হচ্ছে যখন গুলি করছে তখন কিন্তু বাতুলের তারা পুলিশ প্রেজেন্ট ছিল, একটা পুলিশ এবং নিয়ে প্রকাশ্য আসর মানে জোহরের নামাজের পরে, অথচ কোনো পুলিশ কাছে আসে নাই। ওই বালুর মহলের মালিক হলো বলখানির ওদের প্রধান একটা সিন্ডিকেট আছে ববিতা, এবং ভিডিও কল দিয়ে বাধ্য করেছে বালুর মহল ওখান নিয়ম করে নিতে হবে, নাহলে 50,000 টাকা করে দিতে হবে। পরবর্তী বিশেষ করে কিন্তু 4,00,000 টাকা করে আটক করা হয়। কিন্তু পুলিশ কিন্তু এরকম আউট করছে, ওই সময় কিন্তু তাদেরকে অস্ত্র সহ দিতে করতে পারে। কবেকার ঘটনা এটা? তো এটা এতদিন পরে কেন বলতেছেন? আপনি তো জানেন, কেন জানেন না আগে? আরেকটা বিষয় তোমার মধ্যে সেটা হচ্ছে আপনারা যখন তাকে আটক করেছেন ঠিক একই সময় সেই এলাকায় তার একটা প্রতিরোধী গ্রুপ আছে, হ্যাঁ, তারও একটা তার কাছে স্বয়ংক্রিয় অস্ত্র পেয়েছিল। তো সে কিন্তু আপনার ধরাছোঁয়ার বাইরে বা একবারে জানিয়ে চলে আসবে। এখন সে অ্যারেস্ট হয়েছে, তার যে অপোজিট যে গ্রুপটা আছে সেটা কি কোনো সুযোগ দিচ্ছে বা সুযোগ দিবে কিনা? কোনো অবস্থাতেই না। আমাদের মহানগরী এলাকায় আমরা কোন ধরনের সন্ত্রাসী, টেররিস্ট অফ ক্রিমিনালস অফ এনি স্ট্রাইপস উইল নট বি টলারেটেড। সোজা কথা, শেষ। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এই 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত চট্টগ্রাম শহর আইন শৃঙ্খলা আলহামদুলিল্লাহ অনেক ভালো উদ্যোগের জায়গা থেকে চিন্তাই আমরা রোজা দিয়ে আমরা কনসার্ন ছিলাম চিন্তাই নিয়ে, তারপর অনেকটা কমে গেছে, টাকা থেকে কমে গেছে। ইন ফিউচারে এটাকে আরো ইনক্রিজ করার জন্য আপনাদের কি থাকবে, আপনাদের বিভিন্ন কাজকর্ম কি করবে না? আমার মূল উদ্যোগের আমার যেটা কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে, আমার সব চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু হচ্ছে কমিউনিটি। কমিউনিটি ইজ আওয়ার প্রিন্সিপাল স্টেক হোল্ডার, এবং কমিউনিটি ইনভলভমেন্ট ইজ অ্যাট দি সেন্টার অফ অল মাই প্ল্যানস। কমিউনিটি ইনভলভমেন্টটা হচ্ছে আমার কেন্দ্রে আছে। তা আমরা আমাদের ভবিষ্যতে যে কাজগুলো আমরা করব সেগুলো আমরা সিটিজেন্স ফোরাম কেন্দ্রিক আমরা কাজ করব। সিটিজেন্স ফোরামের সাথে তাদেরকে ইন্টিগ্রেট করে আমরা যখন কাজ করছি আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। আমি নিজে সরজমিনে দিনে এবং রাতে ইফতারের আগে এবং তারাবির পরে আমি শহরের মধ্যে ঘুরি, আমি দেখি বিশেষ করে ট্রাফিক কনজেশনের ক্ষেত্রে আমার সিটিজেন্স ফোরামের ভলান্টিয়ারে কিন্তু they are extending remarkable cooperation, খুব ভালো কাজ করছে। এবং এতে করে আমি মনে করি যে আপনার ট্রাফিক কনজেশনটা কিন্তু অনেকটা সহনীয় পর্যায়ে এখন চলে আসছে। একটা বেশ কয়েক বছর ধরে দেখছি রমজান মাস মানে ট্রাফিক কনজেশন, ইফতারের আগে তারাবির পরে ঢাকা এবং চট্টগ্রাম। আমরা এখানে একটা ডিফারেন্স নিয়ে আসবো। এইবারে রমজানটা আমরা ডিফারেন্ট রমজান করবো, যেখানে কোনো ট্রাফিক কন্ডিশন থাকবে না, যতটা সম্ভব কম থাকবে, ছিনতাই থাকবে না, মানুষজন সুন্দরভাবে নির্বিঘ্নে নিরাপদে। এবং আমার দেখলে খুব ভালো লাগে। আমি কালকে দেখতেছিলাম যে 20-22 বছর 23 বছরের মেয়েরা বোরকা টোরকা পরে বা বোরকা ছাড়াই একা একা ঘুরতেছে শহরে রাতে। এটা আমি মনে করি আমার জন্য এটা অনেক গৌরবের বিষয়, আমার সিএমপি টিমের জন্য এটা বিরাট গৌরবের বিষয়। তো এটা কমিউনিটি ইনভলভমেন্টের মাধ্যমে আমরা এই পরিস্থিতিকে আরো উন্নত করার চেষ্টা করব। আর আপনি যেটা বললেন, আপনার ইনফরমেশন গুলো দিলেন আমাদের অ্যাডিশনাল কমিশনার ক্রাইম এন্ড অপস, ওনার কাছে ইনফরমেশন গুলো কাইন্ডলি আপনি দিয়ে যাবেন। আজকেই দিবেন ওনাকে, আজকেই দিয়ে যাবেন কাইন্ডলি। এবং এখানে পুলিশের যে গাফিলতি ছিল সেই গাফিলতি নির্ধারণ করা হবে এবং ওই অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আপনার কথা বুঝতে পারছি, আপনার ইনফরমেশন গুলো ওনাকে দিয়ে যাবেন। আমি এখন চলে যাচ্ছি ঢাকায়। আগামীকাল মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের একটা মিটিং আছে। মিটিং অ্যাটেন্ড করার জন্য আমি ঢাকায় চলে যাচ্ছি। আমি না গেলে আমি টেক আপ করতাম, আমার অনুপস্থিতিতে উনি করবেন, আজকেই করবেন, এটা অ্যাড্রেস করবেন। ইনফরমেশন গুলো ওনাকে দিয়ে যাবেন। ধন্যবাদ। প্রশ্ন ওঠে না। এই যে সাজ্জাদকে ধরা হলো, গ্রেফতার করা হলো, আমি মনে করি এটা বাকিগুলোর জন্য একটা মেসেজ, একটা খুব স্ট্রং মেসেজ। আশা করি তারা সতর্ক হবে। আমার কথা হচ্ছে এই সমস্ত সন্ত্রাসী হয় জেলে থাকবে অথবা মহানগর এলাকার বাইরে চলে যাবে।
অবশ্যই এই কয়েকদিন আগেও বাইজিদ থানা এলাকা থেকে বাইজিদের ওসি তার দলের 3 জন লোককে ধরেছে, 2টো বিদেশি পিস্তল সহ। এই প্রচেষ্টা এবং এই আমাদের যে কার্যক্রম এটা ভবিষ্যতে আরো বেগবান হবে এবং এই লোককে ধরা পড়েছে ওর কাছ থেকে তো আমি ইনফরমেশন আরো পাবো। আরো পাবো। ওই স্ত্রী আছে 25-26 জন। তো মোটামুটি আছে, সবাই আপনাদের আছে, সহযোগিতা আছে, আশ্রয় প্রশ্রয় করার ব্যাপারে তাদেরকে আইনের আওতায় আনা হবে প্রয়োজন। আপনাদের জানা মতে তাদের কাছে মানে কি ধরনের অস্ত্র আছে, আবার কতগুলো অস্ত্র আছে আপনাদের জানা মতে? কারণ আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে দেখেছি যে তাদের অস্ত্রের করা দেখতে। তো আপনাদের জানা মতে সেটি কতটা এবং আপনাদের সেটা উজ্জ্বল কি থাকে? দেখেন, আমি চট্টগ্রাম জেলার উত্তর অ্যাডিশনাল এসপি ছিলাম, অ্যাডিশনাল এসপি নর্থ ছিলাম এক সময়। এইসব জায়গার সন্ত্রাসীরা হাটাজারি, ফটিকছড়ি, রাউজান, বিশেষ করে টু সাম এক্সটেন্ট ডাঙ্গুরিয়া এবং দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, এইসব জায়গায় আমি 2002 থেকে 5 পর্যন্ত আমি অ্যাডিশনাল এসপি ছিলাম। আমি দেখেছি এদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, অত্যাধুনিক অস্ত্র থাকে। AK-47 অ্যাসল্ট রাইফেল, AK-55, AK-57, এমনকি টরাস 9mm পিস্তল তাদের কাছে এখন আছে, ওই সময় ছিল না। ওই সময় AK-47 এই ক্লাসটিক আপনার অ্যাসল্ট রাইফেল দিয়ে তারা ঘুরতো। আমি নিজে আপনার যুবলীগের এক সন্ত্রাসীকে এই অস্ত্র সহ লোডেড ম্যাগাজিন সহ 2 জন সন্ত্রাসীকে আমি নিজে করেছিলাম এই AK-57 অস্ত্র সহ আপনার ক্লাসটিক অ্যাসল্ট রাইফেল। সো এই অস্ত্রগুলো এদের কাছে আছে, ছবি আছে, আমি ছবি দেখেছি যে এদের কাছে এই অস্ত্র নিয়ে তারা ঘুরছে। কটি আছে এইটি জিজ্ঞাসাবাদে জানা যাবে। তাকে আরেকটা বিষয় হচ্ছে কি তাকে কেন এই পর্যন্ত কতগুলো অস্ত্র বাইরে আছে এগুলো এই পর্যন্ত আপনাদের কাছে ওই ব্যাপারটা এখানে কোনো সন্দেহ নেই। সেই সাথে পুলিশ কমিশনার মহোদয় কটি অস্ত্র এই মুহূর্তে বাইরে আছে এই পরিসংখ্যানটা এই মুহূর্তে আমি এটা কনফিডেন্সিয়াল এবং সিক্রেট ইনফরমেশন দিচ্ছি না। তবে যে সমস্ত অস্ত্রগুলো থানা থেকে লুটপাট হয়েছে 5 আগস্টের পরে, এই সমস্ত অস্ত্রের একটি অংশ তাদের হাতে গিয়ে যে পড়ে নাই এটা ডিসমিস করা যাবে না, এই সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না। আরেকটা বিষয় ছিল যে আপনারা তাকে ঢাকা থেকে গ্রেফতার করেছেন, সে চিটং থেকে ঢাকায় গিয়েছে, কিন্তু চট্টগ্রামে তাকে গ্রেফতার করা যায়নি। চট্টগ্রামের কি কারণে আপনারা সেটা তাদেরকে আইডেন্টিফাই করতে পারেন? দেখেন, এই সমস্ত সন্ত্রাসীরা তো কখনো পুলিশের আশায় বসে থাকে না নিজের বাড়িতে যে পুলিশ কখন আসবে আমাকে ধরে নিয়ে যাবে। তো এরা সবসময় ফুটলুজ আজকে এখানে কালকে দিনে এক জায়গায়, বিকেলে এক জায়গায়, সন্ধ্যা এক জায়গায়, রাতে এক জায়গায়, এইভাবে থাকে। তো চট্টগ্রামে তাকে অনেক পার্সেল করা হয়েছে, আর চট্টগ্রাম মহানগর দেশে কম থাকতো। আমাদের কাছে যে ইনফরমেশন আছে আমরা দেখেছি যে সে সাধারণত রাউজান এবং রাঙ্গুনিয়া এলাকায় বেশি থাকতো। তো সেখানে এবার বহির পার্বত্য অঞ্চল এইসব জায়গায় রেড করা খুব দীর্ঘকাল। তো মাঝে মধ্যে শহরে আসতো 5 মিনিট 10 মিনিটের জন্য, এসে আবার চলে যেত। 2-1 কিন্তু শহরে এসছে, আমরা তাকে ধরার চেষ্টা করেছি, এর মধ্যে দেখা গেছে যে খবর চলে এসে। তো সে আসলে কিন্তু এভাবে ঘুরে বেড়াতো কক্সবাজার এসব জায়গায়। তো কিন্তু আমরা কিন্তু তাকে কন্টিনিউয়াস পারসুয়েশনের মধ্যে রেখেছিলাম, যার ফলে একটা পর্যায়ে আলটিমেটলি সে আমাদের জাল কেটে আর ফেলতে পারে। তাকে আজকে কয়দিনের সেটাই 14 দিনের রিমান্ড চাওয়া। আরেকটা ভিডিও আমরা যখন তাকে গ্রেফতার করা হয়েছিল তখন একটা ভিডিও দেখেছিলাম যে তার খালি গায়ে ছিল আর কি। তার সাথে কি কারণ আমরা জানি স্থানীয়রা তার সাথে মারধর করেছে এরকম তথ্য পেয়েছে, মানে এরকম কি কোনো তথ্য ছিল বা এরকম কি? ওখানে আমাদের লোক ছিল, আমাদের সিএমপি লোক ছিল এবং সিএমপি লোক তাকে যখন ধরে ফেলে এবং আশেপাশের লোককে আহ্বান জানায় আমাদেরকে হেল্প করেন, এটা বড় সন্ত্রাসী, জিটনের বড় সন্ত্রাসী, তখন আশেপাশের লোক আগে এসে আমাদের সিএমপি টিমকে হেল্প করে। ওই সময় আমাদের তার জামাটা ছিঁড়ে যেতে পারে, যথেষ্ট হয়েছে। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, আপনারা পুরস্কার ঘোষণা করেছিলেন সাজ্জাদকে গ্রেফতারের ব্যাপারে, তারপরে এতটা সময় কেন লাগলো একটি প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে তার ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা, রিমান্ডের কথাটা একটু যদি বলেন। আর আরেকজন সন্ত্রাসীর কথা আমরা আসলে বেশ শুনছি, বার্মা সাইফুল, তাকে গ্রেফতারের ব্যাপারে আপনাদের আসলে অবস্থাটা কি বা আপনাদের অভিযান চলছে কিনা? সাজ্জাদের মতো তারও এখানে প্রভাব আছে, একই রকম সেই কার্যক্রম করছে। বার্মা সাইফুলের বিষয়ে আমার কাছে লেটেস্ট ইনফরমেশন আছে, সেই মুহূর্তে চট্টগ্রামে নাই, সে ঢাকার দিকে কোথাও আছে। তো সেও পার্সুয়েশনের মধ্যে আছে, এলাকায় ঢোকার মাত্র সে গ্রেফতার হবে এবং ঢাকায় যদি তাকে আমরা ঠিক মতো লোকেশন পিনপয়েন্ট করতে পারি তাকেও ধরা হবে। যা আছে আপনার নাম XYZ যা আছে এই থেকে শুরু করে Z পর্যন্ত। সাজ্জাদকে গ্রেফতারে এত সময় লাগলো কেন? কিছুটা সময় লেগেছে তাকে গ্রেফতারে, আপনারা পুরস্কার ঘোষণা করেছেন। আমি আগেই বলেছি
সাজ্জাদ তো আর আপনার মতো না, যে বাসায় সকালবেলায় নাস্তা খায়, দুপুরবেলা ঘুমায়, সন্ধ্যার সময় বন্ধুদের সাথে নির্দিষ্ট জায়গায় আড্ডা দিতে যায় নির্দিষ্ট সময়। সে একজন অপরাধী, সে সবসময় পালিয়ে পালিয়ে বেড়ায়। আপনাকে ধরা যায় যত সোজা, সাজ্জাদকে ধরা ঠিক ততটাই কঠিন, সেজন্যই সময় লেগেছে। নেক্সট, এইটা একটা কথা বলে সেটা হচ্ছে আমরা দেখেছি 5 বছর পর থেকে মহলের দ্বারা বিভিন্ন জমি এগুলো কি যদি বক করতে চেষ্টা করে mob justice has no place in CMP. Mob justice or mob violence has no place in CMP. Anybody who gets involved in mob justice will be implicated in a specific case, criminal case, and will have to face the consequences, legal consequences. Complete. এক্ষেত্রে আমাদের কথা হচ্ছে জামিনের বিষয়ে, আমাদের কথা হচ্ছে সুস্পষ্ট। আমার থানার ওসিদেরকে প্লিজ, আপনারা আমাকে প্রশ্ন করেছেন, আমি কথা বলছি, আপনারা নিজেদের মধ্যে কথা বলবেন না প্লিজ। আমার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন এবং ক্রাইম ডিভিশনের ডিসি যারা আছেন, তাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে আসামি গ্রেফতার করাটাই শেষ কথা নয়। আসামি গ্রেফতার করাটাই শেষ কথা নয়। Our main purpose is to ensure conviction of that particular criminal. এই জন্য এই প্রসিকিউশনকে আমাদের পার্সিউ করতে হবে, এবং এই কারণে আমাদের যে পেপার ওয়ার্ক গুলো আছে, এই পেপার ওয়ার্ক গুলো একদম ফুল প্রুফ, একদম ত্রুটিহীন ভাবে তৈরি করতে হবে, যাতে করে কোনোভাবে এই লোক জামিন না পায়, কোনোভাবে এই লোকের রিমান্ড প্রেয়ার টার্ন ডাউন না হয়, রিমান্ড প্রেয়ার প্রত্যাখ্যান না হয়, এবং আলটিমেটলি এই লোকের যাতে কনভিকশন এনশিওর হয়। এজন্য আমাদের যত ফরওয়ার্ডিং আছে, ফরওয়ার্ডিং থেকে শুরু করে রিমান্ড প্রেয়ার, ফরওয়ার্ডিং এবং আমাদের যে তদন্তের বিষয়গুলো, এই তদন্তের বিষয়গুলো খুঁটিনাটি সবকিছু এখন সুচারুভাবে আমার সিনিয়র অফিসাররা যে ইনভেস্টিগেশন সুপারভিশনের মাধ্যমে নিশ্চিত করবেন যাতে এই লোকগুলোর কনভিকশন হয়।